প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিজ লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সিমাস হিনির ডিগিং পয়েমটি নিয়ে। সিমাস হিনি ছিলেন একজন আইরিশ পয়েট, যিনি জন্মগ্রহণ করেছিলেন 13 এপ্রিল 1839 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 30 আগস্ট 2013 খ্রিস্টাব্দে। ডিগিং কবিতাটি সিমাস হেনির ডিবার্ট পয়েম, অর্থাৎ তার প্রথম কবিতা, যেটি ইনক্লুডেড হয়েছে তার ডেথ অফ এ ন্যাচারালিস্ট পোয়েট্রি কালেকশনের, যেটা 1966 সালের পোয়েট্রি কালেকশন, এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1995 খ্রিস্টাব্দে। ডিগিং কবিতাটি সিমাস হেনির একটি অটোবায়োগ্রাফিক্যাল পয়েম, কারণ এই কবিতার মধ্যে সিমাস হেনি তার ফোরফাদার্সদের পেশা সম্পর্কে বলেছেন এবং তার নিজের পেশা বাছাই করার ব্যাপারে আলোচনা করেছেন। তিনি এখানে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, থটস এবং ফিলিংসগুলো শেয়ার করেছেন, তাই এটি হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল পয়েম। ডিগিং কবিতাটির মধ্যে 12টি স্ট্যাঞ্জা রয়েছে, ছোট বড় 12টি স্ট্যাঞ্জা, যেখানে ছন্দ মাত্রার কোনো মিল নেই। এটি মুক্ত ছন্দে লেখা একটা কবিতা। তো চলো মেইন টেক্সটে চলে যাই, দেখি কবি কি বলেছেন। কবি বলেছেন, বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম দ্য স্কোয়াড পেন রেস্টস স্নাগ অ্যাজ এ গান। তো এখানে তিনি বলছেন যে প্রথম স্ট্যাঞ্জাতে বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম, আমার ফিঙ্গার মানে আঙ্গুল, হাতের আঙ্গুল, এবং থাম মানে হচ্ছে যে বুড়ো আঙ্গুলের মাঝে দ্য স্কোয়াড পেন রেস্টস। স্কোয়াড মানে কি? স্কোয়াড মানে হচ্ছে যে মোটা, একটু মোটা সোটা। পেন মানে হচ্ছে কলম, রেস্ট মানে বিশ্রাম নিচ্ছে, স্নাগ অ্যাজ এ গান গানের মতো, বন্দুকের মতো। স্নাগ মানে হচ্ছে যে মোটামুটি ভালোভাবে। তো কবি বলতেছেন যে তার আঙ্গুলগুলোর মাঝে এবং বুড়ো আঙ্গুলের মাঝে কলমটা বন্দুকের মতো বিশ্রাম নিচ্ছে। এখানে কবি একটা সিমিল ব্যবহার করেছেন। এই স্ট্যাঞ্জাতে কবি ফোকাস করতেছেন কলমের দিকে, যেটা তার হাতের মধ্যে বিশ্রাম নিচ্ছে বন্দুকের মতো। এখানে তিনি সিমিল ব্যবহার করেছেন, বন্দুকের সাথে কলমের তুলনা করেছেন স্নাগ অ্যাজ এ গান বলে। কারণ কবি এখানে দেখাতে চেয়েছেন কলম, বর্তমান বিশ্বে কলম এর শক্তি কম নয়, কলমের শক্তি কোনো অংশে বন্দুকের থেকে কম নয়, তাই তিনি এখানে বন্দুকের সাথে তুলনা করছেন কলমের। এরপরে দ্বিতীয় স্ট্যাঞ্জায় তিনি বলেছেন, আন্ডার মাই উইন্ডো আ ক্লিন রাস্পিং সাউন্ড। আন্ডার মাই উইন্ডো মানে হচ্ছে যে আমার জানালার নিচে, কবিতার স্পিকার বলতেছেন যে তার জানালার নিচে আ ক্লিন র্যাসপিং সাউন্ড, একটা র্যাসপিং মানে হচ্ছে যে খড়খড় একটা আওয়াজ পাচ্ছেন তিনি। হোয়েন দ্য স্পেড সিংস ইনটু গ্র্যাভেলি গ্রাউন্ড, যখন স্পেড বা কুদাল সিংস করছে বা গ্র্যাভেলি গ্রাউন্ডে, গ্র্যাভেলি মানে হচ্ছে যে এই মাটির নিচে প্রবেশ করছে, কবরের মতো করে মাটি খুঁড়ছে, এরকম মাটি খোঁড়ার একটা র্যাসপিং সাউন্ড পাচ্ছেন স্পিকার। তিনি বলছেন যে মাই ফাদার মানে আমার বাবা মাটি খুঁড়ছে, ডিগিং করছে। আই লুক ডাউন, আমি নিচে তাকিয়ে দেখি। তিনি বলতেছেন যে তার জানালার পাশ থেকে তিনি নিচে তাকিয়ে দেখতেছেন যে মাটি খুঁড়ছে, তার বাবা মাটি খুঁড়ছে, তার পটেটো গার্ডেনে মাটি খুঁড়ছে, এবং তিনি মাটি খোঁড়ার আওয়াজ পাচ্ছেন, তিনি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। এরপরে এই স্ট্যাঞ্জায় এখানে তার কথাটা শেষ হয়নি, এটা কন্টিনিউ করে গেছে থার্ড স্ট্যাঞ্জাতে, কারণ আই লুক ডাউন এরপরে কোনো বিরাম চিহ্ন ব্যবহার করেননি কবি। তিনি থার্ড স্ট্যাঞ্জায় কন্টিনিউ করে গেছেন। থার্ড স্ট্যাঞ্জায় তিনি বলতেছেন যে till his straining ramp among the flower beds, Ben's law comes up 20 years away, stopping in rhythm through potato drills where he was digging. এখানে ঠিল মানে হচ্ছে যে এখনো পর্যন্ত, আর রাম্প মানে হচ্ছে যে কোমর। স্ট্রেনিং বলতে এখানে মূলত শক্তিশালী কোমর বোঝানো হয়েছে। স্ট্রেনিং রাম্প মানে তার শক্তিশালী কোমর বোঝানো হয়েছে, যে এখনও পর্যন্ত তার কোমর শক্তিশালী। অ্যামং দ্য ফ্লাওয়ার বেডস বলতে এখানে বোঝানো হয়েছে যে সে যে জমিতে ফসল ফলায়, যেখানে সে কাজ করে, সে জমিটাকে বোঝানো হয়েছে। বেন্ডস ল মানে হচ্ছে বাঁকা হয়ে, বেন্ডস ল হয়ে বা নিচু হয়ে, কামস আপ 20 ইয়ার্স অ্যাওয়ে। তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে কামস আপ 20 ইয়ার্স, 20 বছর পার হয়ে গেছে, মানে 20 বছর পরেও তিনি সেই আগের মতোই শক্তিশালী আছেন, শক্তিশালীভাবে তিনি আলো তুলতেছেন বা খনন করতেছেন, কাজ করতেছেন। স্টপিং ইন রিদম, স্টপিং মানে হচ্ছে যে ঝোঁকে, ইন রিদম তালে তালে, থ্রো পটেটো ড্রিলস মানে পটেটো ড্রিলস করতেছেন, পটেটো তুলতেছেন বা পটেটো রোপণ করতেছেন তালে তালে। হোয়ার হি ওয়াজ ডিগিং, যেখানে সে ডিগিং করতেছিলেন। ওই শুরুতে যে কবি বলছেন তিনি ডিগিং করতেছিলেন, যেই জমিতে তিনি ডিগিং করেছিলেন সেখানে তিনি এখন কি করতেছে, যে পটেটো ড্রিলস করতেছে।
তো এখানে কবি মূলত তার পিতার পেশা সম্পর্কে বলতেছেন। তার পিতা একজন আহ, পরিশ্রমী ফার্মার, কৃষক, যিনি শক্তিশালী হাতে কঠোরভাবে পরিশ্রম করেন। তিনি পূর্বে যেরকমভাবে কাজ করতেন, কঠোর পরিশ্রম করতেন, এখনও পর্যন্ত সেরকমভাবে কাজ করেন। 20 বছর পরেও তিনি সেরকমভাবে কাজ করেন। তো এখানে পরোক্ষভাবে হলেও একটা হিন্টস দেওয়া হয়েছে যে পরিশ্রমী মানুষেরা বা খেটে খাওয়া মানুষেরা শক্তিশালী থাকে, মানে তাদের শরীর ফিট থাকে। যারা সব সময় শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের শরীরটা ফিট থাকে, যেমনটা কবির বাবা বৃদ্ধ বয়সেও ফিজিক্যালি ফিট আছেন। এরপর কবি বলেন, দ্য খোর্স বুট nestled on the log the shaft against the inside knee was levered firmly। অর্থাৎ অমসৃণ জুতো পায়ে বিশ্রাম নেন তিনি হাতল ধরে বৃক্ষ গুড়িতে, আবার কোদাল চালান দুহাঁটুর ফাঁকে বলিষ্ঠ হাতে। এখানে খোর্স মানে হচ্ছে যে অমসৃণ, বুট মানে জুতা, অমসৃণ জুতা, আর শ্যাফট মানে হচ্ছে যে কাঠের দণ্ড বা হাতল। তো অ্যাগেনস্ট মানে এখানে অ্যাগেন বোঝানো হয়েছে, অ্যাগেন বা আবার, নি মানে হাঁটু, ফার্মলি শক্তভাবে। তো এখানে তিনি বলছেন যে অমসৃণ জুতা পায়ে হাতল ধরে বিশ্রাম নেন, আবার হাঁটুর ফাঁকে হাত চালান বলিষ্ঠভাবে। মানে তিনি মাঝে মধ্যে একটু বিশ্রাম নেন, আবার বলিষ্ঠ হাতে তিনি নিচু হয়ে হাঁটুর ফাঁকে কোদাল চালান বা ডিগিং করেন। এরপর তিনি বলেন যে হি রুটেড আউট অল টপস ব্যারিড দ্য ব্রাইট হেজ ডিপ। মানে হি রুটেড আউট করে ফেলেন সমস্ত আলুর যে শিকড়গুলো আছে মাটির নিচে, সেগুলোকে ব্যারিড করা, মানে ব্যারিড মানে প্রথিত বা মাটির নিচে কবরস্থ, মানে মাটির নিচে যে সমস্ত আলুর রুটগুলো আছে সেগুলোকে রুট আউট করে দেন। ব্রাইট হেজ ডিপ, ব্রাইট হেজ মানে হচ্ছে যে কোদালের যে ব্রাইট অংশটা আছে, যে ফলা আছে, সেগুলো মাটির নিচে প্রবেশ করান, ব্যারিড করেন, তারপরে সেটা দিয়ে রুটেড আউট করেন সমস্ত আলুগুলো বা আলুর শিকড়গুলো। টু স্ক্যাটার নিউ পটেটোস দ্যাট উই পিকড। বলছেন যে টু স্ক্যাটার, স্ক্যাটার হয় মানে ছড়িয়ে পড়ে, নিউ পটেটোস নতুন নতুন আলুগুলো ছড়িয়ে পড়ে, দ্যাট উই পিকড যেগুলো আমরা কুড়িয়ে নেই। লাভিং দিয়ার কুল হার্ডনেস ইন আওয়ার হ্যান্ডস, মানে ওদের শীতল কাঠিন্য মোদের হাতে রাখে ভালোবাসার ছোঁয়া। এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে যখন ফার্মিং করা হয়, মানে যখন হারভেস্টিং করা হয়, ফসল রিপ করা হয়, ফসল তোলা হয় নতুন ফসল, তখন ফার্মাররা কি করে যে নতুন ফসলের আনন্দে মেতে উঠে, নতুন ফসলগুলো যেন তাদের হাতে ভালোবাসার ছোঁয়া দেয়। নেক্সট স্টেঞ্জায় দ্য স্পিকার বলতেছেন যে বাই গড দ্য ওল্ড ম্যান কুড হ্যান্ডেল এ স্পেড জাস্ট লাইক হিজ ওল্ড ম্যান। মানে বাই গড, গডের কৃপায় বা দয়ায়, দ্য ওল্ড ম্যান এই বৃদ্ধ লোকটি, এই ওল্ড ম্যান এখানে স্পিকারের বাবা বা স্পিকার সম্ভবত কবির বাবাকে বলতেছেন যে কবির বাবা কুড হ্যান্ডেল এ স্পেড, একটা স্পেড চালাতে পারেন, কোদাল চালাতে পারেন, জাস্ট লাইক হিজ ওল্ড ম্যান, তার বাবার মতো। মানে এই কবি বা স্পিকারের দাদার মতো করে তার বাবা কোদাল চালাতে পারেন শক্ত হাতে। তো এখানে স্পিকারের কল্পনায় চলে আসছে তার গ্র্যান্ডফাদারের ইমেজ, যিনিও একসময় তার বাবার মতো কাজ করতেন, কৃষি কাজ করতেন, একই কাজ করতেন এবং পরিশ্রমী ছিলেন যিনিও। তিনি নেক্সট স্টেঞ্জায় কন্টিনিউ করে যান তার দাদার কথা। তিনি বলেন যে মাই গ্র্যান্ডফাদার খাট মোর টার্ফ ইন এ ডে দেন অ্যানি আদার ম্যান অন টনার্স বক। মানে তিনি বলেন আমার দাদা কাটতো মোর টার্ফ ইন এ ডে, একদিনে আরও বেশি করে টার্ফ কাটতে পারতো, দেন অ্যানি আদার ম্যান অন টনার্স বক, টনার্সবর্গের অন্যান্য মানুষের চাইতে আমার দাদা বেশি টার্ফ কাটতে পারতো। টার্ফ হচ্ছে যে ঘাসের চাপড়া বা ঘাস কিংবা কোনো ফসল কেটে নেওয়ার পরে যে গোড়াটা থাকে, যেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে টার্ফ। আর এখানে টনার্সবর্গ মানে হচ্ছে যে টনার্সবর্গ হচ্ছে একটা জায়গার নাম, যেখানে কবির বাড়ি বা কবি যেখানে থাকতেন তার থেকে নিকটবর্তী একটা জায়গা যেখানে তার দাদা কাজ করতেন। তো তিনি বলতেছেন যে ওয়ান্স আই ক্যারিড হিম মিল্ক ইন এ বটল corked sloppily with paper। তিনি বলতেছেন যে ওয়ান্স আই ক্যারিড হিম মিল্ক, আমি একদিন বা একটা সময়ে তার জন্য মিল্ক নিয়ে গেছিলাম, দুধ নিয়ে গেছিলাম, ইন এ বটল একটা বটলে করে, corked যেটা আটকানো ছিল, যেটার মুখ বন্ধ ছিল, স্লপিলি উইথ এ পেপার একটা পেপার দিয়ে যেটার মুখ আলতোভাবে আটকানো ছিল, হি স্ট্রেইনড আপ, তিনি বললেন যে হি স্ট্রেইটেন আপ মানে সে দাঁড়ালো,
টু ড্রিঙ্ক ইট, এটা পান করার জন্যে, এই দুধ পান করার জন্যে সে কাজ রেখে কাজ বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। দেন ফেল টু রাইট হ্যাভ এ নিকিং অ্যান্ড স্লাইসিং নিটলি, তারপরে তিনি আবার কাজে লেগে গেলেন। মানে এই দুধ পান করার সাথে সাথে তিনি আবার কাজে লেগে গেলেন, তিনি কোনো রেস্ট নিলেন না। তিনি এই ঘাসের চাবড়াগুলোকে স্লাইস করছেন এবং সেগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করছেন, নিটলি মানে খুব সুন্দরভাবে পরিষ্কার করছেন, নিট করছেন। হ্যাভিং শর্টস মানে শর্টস হচ্ছে ওই টার্ফ বা চাবড়াগুলোকে, ঘাসের চাবড়াগুলোকে বোঝানো হয়েছে ওভার হিজ শোল্ডার, তার শোল্ডারে করে, মানে তার দাদা এই ঘাসের শর্টসগুলোকে বা চাবড়াগুলোকে তার কাঁধে করে দূরে নিয়ে ফেলছেন। গোয়িং ডাউন অ্যান্ড ডাউন ফর দ্য গুড টার্ফ, মানে ভালো টার্ফ পাওয়ার জন্যে, বেশি বেশি এই টার্ফ পাওয়ার জন্যে তিনি মাটির গভীর পর্যন্ত ঘুরছেন। তিনি তাই টনার্সবর্গ এর অন্যান্য লোকদের থেকে বেশি টার্ফ সংগ্রহ করতে পারতেছেন একদিনে। এই স্টেঞ্জাতে কবি তার দাদার কথা বলতেছেন, যিনিও তার বাবার মতো পূর্বে এরকম পরিশ্রমী ছিলেন এবং খুব কঠোর পরিশ্রম করতেন এবং কৃষি কাজ করতেন, যেমনটা বর্তমানে তার বাবা করে। নেক্সট স্টেঞ্জায় তিনি বলতেছেন যে দ্য কোল্ড স্মেল অফ পটেটো মোল্ড, দ্য স্কোয়েলস অ্যান্ড স্ল্যাপ অফ সগি ফিট, দ্য খার্ডস অফ এন এজ। তো এখানে মূলত তিনি বোঝাতে চাচ্ছেন যে দ্য কোল্ড স্মেল অফ পটেটো মোল্ড মানে হচ্ছে যে পটেটোর কোল্ড স্মেল বা ব্যাড স্মেল, রোটেন পটেটোর ব্যাড স্মেল, তারপরে দ্য স্কোয়েলস, সগি পিট বলতে বোঝানো হয়েছে যে জলাশয়ে বা যেখানে পানি থাকে, খেতে খামারে পানি থাকলে সেখানে পানিতে যে ফসলগুলো পচে যায় সেগুলো, তো সে সমস্ত পচা দুর্গন্ধের মধ্যেও কৃষকদেরকে কাজ করতে হয়, এটা মূলত কবি এখানে বোঝাতে চেয়েছেন। তারপর তিনি বলছেন যে থ্রো লিভিং রুটস অ্যাওয়াকেন ইন মাই হেড, বাট আই হ্যাভ নো স্পেড টু ফলো মেন লাইক দেম। থ্রো লিভিং রুটস মানে এই রুটস বলতে এখানে বোঝানো হয়েছে যে তার পূর্বপুরুষদের পেশা, ফার্মিং পেশাটাকে বোঝানো হয়েছে। লিভিং রুটস যেটা বর্তমান সময় পর্যন্ত চলে আসছে, তার পূর্বপুরুষদের কাছ থেকে এই ফার্মিং পেশাটা চলে আসছে বর্তমান তার বাবার সময়টা পর্যন্ত, তার বাবার কাছ পর্যন্ত চলে আসছে এই ফার্মিং পেশাটা। অ্যাওয়াকেন ইন মাই হেড, তিনি বলছেন যে সেটা সম্পর্কে তিনি অ্যাওয়াকেন, তিনি তার পিতামহ বা পূর্বপুরুষদের পেশা সম্পর্কে সজাগ, অবগত, তিনি সেটা বলছেন। বাট আই হ্যাভ নো স্পেড টু ফলো মেন লাইক দেম, কিন্তু আমার তাদের মতো কোদাল নেই। টু ফলো মেন মানে তাদেরকে ফলো করার মতো আমার কোনো কোদাল নেই। এখানে টু ফলো মেন বলতে তিনি বুঝিয়েছেন যে তার পূর্বপুরুষদেরকে ফলো করার মতো বা ইমিটেট করার মতো তার কাছে কোদাল নেই। এখানে কবি তার নিজের পেশার কথা বলতেছেন যে তিনি ফার্মিং পেশাটাকে চুজ করেননি, যদিও তিনি ফার্মিং পেশাকে আন্ডার এস্টিমেট করেন না, কিংবা তার দাদা, তার বাবা, তার পূর্বপুরুষদের পেশাকে যদিও তিনি সম্মান করেন, সেটাকে তিনি ভালো চোখে দেখেন, কিন্তু তিনি সেটাতে কমফর্ট ফিল করেন না, তাই তিনি সে পেশাটাকে গ্রহণ করেননি। কিন্তু তিনি তার পিতামহ, তার পূর্বপুরুষদের পেশাটাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাই তিনি তাদের ট্র্যাডিশনটাকে ধরে রাখছেন ডিগিং করার। কারণ তিনি যদিও কোদাল দ্বারা ডিগিং করেন না, তিনি ডিগিং করবেন কলম দ্বারা, তিনি কলমে বেশি কমফর্ট ফিল করেন, যেমনটা তিনি লাস্ট স্টেঞ্জায় আবার বলছেন যে বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম দ্য স্কোয়াড ফেন রেয়ার্স আই উইল ডিগ উইথ ইট। তিনি বলছেন যে আমার আঙ্গুলগুলো এবং বুড়ো আঙ্গুলের মাঝে স্কোয়াড ফেনটা বিশ্রাম নিচ্ছে, যেটা দ্বারা আমি ডিগ করব, যেটা দ্বারা আমি খনন করব। তিনি তার পিতামহ, তার পূর্বপুরুষদের পেশাটাকে, ট্র্যাডিশনটাকে তিনি ধরে রাখবেন, তবে তিনি ফার্মিং করে নয়, মানে কোদাল দিয়ে নয়, তিনি কোদালের পরিবর্তে, কোদালের জায়গায় তিনি কলম ধরতে বেশি কমফোর্ট ফিল করেন। তিনি কলম দ্বারা খোদাই করবেন পারফেক্ট ওয়ার্ডস, তার সাহিত্য রচনার জন্যে, লিটারারি অ্যাচিভমেন্টের জন্যে। এখানে কবি তার নিজের পেশা গ্রহণের কথা বলেছেন, যে তিনি তার চয়েস করেছেন ক্যারিয়ারটাকে, লেখালেখির ক্যারিয়ারটাকে চয়েস করেছেন, তিনি ডিগ আপ করছেন পারফেক্ট ওয়ার্ডস তার পেন দ্বারা, তার লিটারারি অ্যাচিভমেন্টের জন্যে। আর সেটা তিনি করেছেন তার পূর্বপুরুষকে ইমিটেট করে, অনুকরণ করে। কারণ তার পূর্বপুরুষরা ডিগিং করত স্পেড দিয়ে, কোদাল দিয়ে, সেখানে তিনি ডিগিং করছেন কলম দিয়ে, শুধু পার্থক্য এইটুকুই। আর এটাই হচ্ছে মূলত এই কবিতাটির থিম, কবির চয়েস অফ ক্যারিয়ার। তো
তো চলো এইবার এই কবিতার সামারি এবং ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। ফিগার অফ স্পিচের দিক থেকে লক্ষ্য করলে আমরা প্রথমেই দেখতে পাই অ্যাসোনেন্স এবং সিমিল, প্রথম স্ট্রিঞ্জাতে। কারণ তোমরা জানো যে অ্যাসোনেন্স হচ্ছে রিপিটেশন অফ এ ভাওয়েল ইন নিয়ারবাই ওয়ার্ডস। নিয়ারবাই ওয়ার্ডসের মধ্যে ভাওয়েলের রিপিটেশন, তবে ভাওয়েলের পরের কনসোনান্টটা ভিন্ন হতে হবে। তো এখানে আমরা দেখতে পাই যে বিটুইন, এখানে ই এর পরে এন আছে, যে বিটুইন শেষে দেখো যে ই আছে, তবে তারপরে আছে এন, এবং পরে দেখো যে ফিঙ্গার, এখানেও কিন্তু ই ভাওয়েলটা আছে। তো এই ফিঙ্গার আর বিটুইনের মধ্যে ইটা রিপিট করা হয়েছে, যেখানের পরবর্তী মানে ভাওয়েলের পরবর্তী কনসোনান্ট ভিন্ন ভিন্ন আছে, তাই এটা হচ্ছে যে অ্যাসোনেন্স। এবং স্নাগ অ্যাজ এ গান, এখানে স্নাগ অ্যাজ এ গান মানে বন্দুকের সাথে তুলনা করা হয়েছে পেনকে, দ্য স্কোয়াড পেন রেস্ট স্নাগ অ্যাজ এ গান। তো কলমটাকে তুলনা করছে কবি বন্দুকের সাথে অ্যাজ ব্যবহার করে, তাই এটি হচ্ছে সিমিল। নেক্সট স্টেঞ্জে আমরা অলিটারেশনস দেখতে পাই। তোমরা জানো যে অলিটারেশন হচ্ছে রিপিটেশন অফ এ কনসোনান্ট অ্যাট দ্য বিগিনিং অফ 2 or more ওয়ার্ডস। তো এখানে আমরা দেখতে পাই নেক্সট স্টেঞ্জার মধ্যে স্পেড সিংস, এই দুটো শব্দের শুরুতে অ্যাস কনসোনান্টটি রিপিট করা হয়েছে। আবার এই লাইনের মধ্যেই দেখো যে গ্র্যাভেলি গ্রাউন্ড, গ্র্যাভেলি এবং গ্রাউন্ড শব্দের শুরুতে জি কনসোনান্টটি রিপিট করা হয়েছে। এগুলো হচ্ছে অলিটারেশনস। এই কবিতার মধ্যে আরও অনেকগুলো অলিটারেশনস রয়েছে, তোমরা লক্ষ্য করলে সেগুলো খুঁজে বের করে নিতে পারবে নিজেরাই। এছাড়াও এই কবিতার মধ্যে আমরা ইমেজ দেখতে পাই এবং ইমেজেরি দেখতে পাই। ইমেজ হচ্ছে যে পিকচার ইন ওয়ার্ডস, মানে ওয়ার্ড পিকচার। কবি বা সাহিত্যিক তার সাহিত্য রচনায় বা কবিতা রচনায় যে সমস্ত শব্দগুলো ব্যবহার করেন, সেগুলোর মধ্যে কিছু কিছু শব্দ আছে যে এমন শব্দ যেগুলো পাঠক পড়েই তার কল্পনায় কোনো একটা ইমেজ তিনি দেখতে পান বা তার কল্পনায় কোনো একটা ইমেজ ভেসে ওঠে। তো এখানে আমরা কিছু ইমেজ দেখতে পাই, যেমন পটেটোস, তারপরে আছে টার্ফ, এরপরে আছে যে ডিগিং, মানে কেউ মাটি খুঁড়ছে এমন একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে যখন আমরা এই ডিগিংয়ের শব্দটা পড়ি, বা ডিগিং যেখানে যেখানে আছে সেই লাইনগুলো আমরা যখন পড়ি তখন আমাদের কল্পনায় ভেসে ওঠে ডিগিং করার, মাটি খোঁড়ার চিত্র ভেসে ওঠে। এছাড়াও পেন, গান, তারপরে খোর্স বুট, এই ইমেজগুলো রয়েছে। আর এই সমস্ত ইমেজগুলো মিলে হয়েছে ইমেজারি, কারণ ইমেজারি হচ্ছে দ্য কালেকটিভ ইউজ অফ ইমেজেস। তো চলো সামারি করে ফেলি। কবিতার স্পিকার সম্ভবত হিনি নিজে লেখালেখি করার জন্য বসছেন, তখন তিনি মাটি খোঁড়ার র্যাস্পিং সাউন্ড পান। তখন তিনি জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখেন যে তার বাবা পটেটো গার্ডেনে মাটি খুঁড়ছেন। 20 বছর পরেও তার বাবা তার বাবার মতো মানে তার দাদার মতো কঠোর পরিশ্রম করতেছেন, শক্ত হাতে মাটি খুঁড়ছেন, এটা দেখে হেনি আশ্চর্য হন। কবিতার শেষের দিকে কবি এমনভাবে লিখেছেন যেন তিনি গন্ধ পাচ্ছেন পচা আলুর এবং ফসলের, যেখানে তার দাদা কাজ করতেন, খনন করতেন। এবং তিনি স্বীকার করেছেন যে তার নিজের কুদাল নেই, তবে তার কলম আছে যার দ্বারা তিনি খনন করবেন, তার ট্র্যাডিশনটাকে ধরে রাখবেন। থ্যাংকস ফর বিং উইথ মি till now. Please like, comment and share. Press the bell icon and never miss an update.